চিনু, তাড়াতাড়ি হাত চালা, এখনো যে অনেকগুলো বাকি। এই তো করছি মাসি, কিন্তু এত থালাবাটি বাহারি করে লাভ কি সেটাই আমার মাথায় ঢোকে না। আরে বোকা, সুন্দর পরিপাটি করে খেতে দিলে খাবারের বেশি দাম চাওয়া যায়, বুঝলি? তাছাড়া হোটেলের চেয়ার টেবিলও তো আমি সুন্দর করে সাজিয়ে রাখি, দেখিস না? হ্যাঁ, তা দেখি বই কি। শুধু কি তাই, তুমি তো সাধারণ ডাল, লাউ, পটলের তরকারিরও কত ধরনের সুন্দর সুন্দর নাম রেখেছো। এই তো লাউয়ের মালাই ঝোল, হিমঝরা কুমড়ো ঘন্ট, নবাবী পটল কোরমা, মুসুর ডালের কল্পকথা, গন্ধরাজি মুগ বর্ণা। আমাদের হোটেলের খাবারের লিস্টে কি সুন্দর সুন্দর নাম। নামগুলো বেশ সুন্দর, কি বলিস? আরে এমন নাম দেখেই তো সকলের খেতে ইচ্ছে করবে। সবাই ভাববে এত সুন্দর নাম, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। আর আমিও সুন্দর নামের পাশে খাবারগুলোর দাম বেশি রাখি, এতেই তো আমার লাভ হয়। কিন্তু রান্না তো তেমন কিছু আলাদা করা হয় না, সাধারণ রান্নাই তো করি আমি। সাধারণ রান্না হলেও ওগুলোতেই একটু আধটু লেবুর পাতা বা কুমড়োর বীজ বাটা কিংবা গন্ধ হবার মশলা ছড়িয়ে দিতে বলি যে তোকে, ওতেই তো খাবারের স্বাদ পাল্টে যায়। তার সাথে রং চঙে থালা বাটি, চেয়ার টেবিল থাকে, ব্যাস আর চাই কি? সত্যি মাসি, তোমার খাসা বুদ্ধি। ওরে চিনু, দেখ ওই বাবু আর কি চাইছে দেখ। বাবু আর কি নেবেন? আমাদের হোটেলের স্পেশাল আইটেম কাঁচকলার মাখানি আর ঝিঙের বাদশাহী মোরব্বা, এই দুটো একবার খেয়ে দেখুন। আরে না না বাবা, আমি তো খেয়েছি, আর কিছুই লাগবে না। এসেছেন যখন একবার খেয়ে দেখুন বাবু, অন্য কোথাও এই আইটেম পাবেন না। নিয়ে আসি বাবু এক প্লেট করে। নাম শুনেই তো খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওই ঝিঙের বাদশাহী মোরব্বাই এক প্লেট নিয়ে এসো তো দেখি। আচ্ছা বাবু। এত কম টাকা দিচ্ছেন কেন? আপনি আগে যে খাবার খেয়েছিলেন তাতেই তো 500 টাকা হয়েছে। তারপর আপনি যে ঝিঙে আর কাঁচকলার দুটো প্লেট অর্ডার দিলেন, সেই দুটোর দামই তো 600 টাকা। কই, আমি তো কাঁচকলার কিছু অর্ডার দিইনি, আমি তো শুধু ঝিঙে। এত বয়স হয়েছে আপনার আর মিথ্যে বলছেন? আপনি কি কি অর্ডার দিচ্ছেন সবই তো আমি এখান থেকে দেখছি। মিথ্যে বলে কম টাকা দিয়ে চলে যাবেন ভেবেছেন? আপনি ভুল করছেন, আমি তো শুধু ঝিঙের প্লেটই অর্ডার করেছিলাম আর সেটাই খেয়েছি। তাছাড়া আমার কাছে তো আর টাকাও নেই। হায় ভগবান, আমার ব্যবসা যে লাটে উঠে যাবে। খেয়ে দে টাকা দিতে চায় না এরা। শুনুন, টাকা যদি দিতে না পারেন তাহলে আপনার ওই ছাতাখানা দিয়ে যান, ওটা দিয়েই আমি পুষিয়ে নেব। ও, হোটেলের নামে আপনি জোর চুরির ব্যবসা ফেলেছেন? ঠিক আছে, এই নিন, রাখুন আপনি এই ছাতা। যাক, লাভটা আজ খারাপ হলো না। চিনু, ঠাকুমাকে বসতে দে, দেখ উনি কি খেতে চান। আসুন ঠাকুমা, বসুন। বাহ, বেশ সুন্দর হোটেল তোমাদের। ঠাকুমা কি খাবেন বলুন? লাউ মহারানী, বাদশাহী কচুয়া, সুগন্ধি টাটা ভাপে, না ফুলকপির আমেত্তি, সব পাবেন। বলো কি, এমন নাম তো জীবনে শুনিনি। এমন খাবার খাইও নি কোনোদিন। খেয়ে দেখুন ঠাকুমা, খুব ভালো লাগবে। তা নিয়ে এসো ভাত আর একটা ভালো কিছু তরকারি। আচ্ছা ঠাকুমা। আর কি দেবো ঠাকুমা? না না, আর কিছু চাই না। তোমাদের বাহারের নাম, কিন্তু খাবার তো ভালো নয়।
আর কিছু আমি নেব না। বুড়ির হাতে বেশ সুন্দর একটা ব্যাগ রয়েছে দেখছি, ওটা হাতাতে হবে। এই যে নাও খাবারের দাম। এ আপনি কি দিচ্ছেন ঠাকুমা? পরে যে তরকারি নিলেন সেটার দাম তো দিলেন না। পরে আবার কোথায় তরকারি নিলাম আমি? একবারই যা নেওয়ার নিয়েছি। আপনি ভুলে গেছেন বোধহয়, পরের বার তো ফুলকপির আমিতি নিলেন। ভুলে গেছি, তা হতে পারে, বয়স হচ্ছে তো। হ্যাঁ তাই হবে। ঠিক আছে, আপনি বাকি দামটা দিয়ে দিন। কত দিতে হবে? ওটার দাম 290 টাকা। ও বাবা, আমার কাছে তো অত টাকা নেই, পরে দিয়ে যাবো খন। না ঠাকুমা, ওসব ধার বাকিতে আমি কাজ করি না। আপনি বরং এক কাজ করুন, আপনার ব্যাগটা আমাকে দিয়ে দিন, ব্যাস তাহলেই টাকা শোধ। ব্যাগ? আচ্ছা ঠিক আছে। এসব কি করছো মাসি? এমন মিথ্যে কথা বলে লোকের কাছ থেকে জিনিস নিলে কি কেউ আসবে আমাদের হোটেলে? ওরে চিনু, এটা হলো আর এক ধরনের লাভ। এসব বুদ্ধি আমার কাছ থেকে শিখে নে। আর শোন, তুই যে ভয় পাচ্ছিস আমার হোটেলে কেউ আসবে না, সেটা কোনোদিন হবে না। কারণ এখান দিয়ে রোজ 4টে গ্রামের লোক যাতায়াত করে, নদী পেরিয়ে শহরে যায়। কাছাকাছি কোনো হোটেলও নেই, তাই খিদের সময় এখানে আসতেই হবে, বুঝলি? শোন, তোকে যেমন বলবো তুই শুধু তেমন করবি, তাহলে এই সব জিনিসের ভাগ তুইও পাবি। আচ্ছা মাসি। মানু, আয় মা, কিছু খেয়ে নে। বউটার হাতটা পেতেই হবে। আসুন আসুন। নিন বৌদি, মোচার কোরমা আর একটু সুগন্ধি মুসুরি, আর একটু নিন। না ভাই, আমাদের কাছে অত টাকা নেই। এটা আগের খাবারের সাথে ফ্রি, আপনি নিন। আচ্ছা তাহলে দাও। আমাকেও দাও। হ্যাঁ বাবু, এই যে। আপনারা দুজনে পরে এত খাবার নিলেন, তার দাম তো দিলেন না দাদু। ওই ছেলেটা যে বলল পরের খাবারটা ফ্রি। ও মা, শোনো কথা, খাবার আবার ফ্রি হয় নাকি? ও ছেলে মানুষ, কি বলতে কি বলেছে। আপনার তো বোঝা উচিত, ফ্রিতে এত খাবার দেওয়া যায় না। দিন দিন, দামটা দিন। কিন্তু এখন যে আমাদের কাছে আর টাকা পয়সা নেই। তা বললে তো হবে না, দাম দিতেই হবে। আপনি এক কাজ করুন, ওই মেয়ের গলার হারটা আমাকে দিয়ে যান। না না, সে কি, সামান্য কটা টাকার জন্য মেয়ের হারটা দেব? এছাড়া তো কিছু নেই আপনাদের কাছে। এখন ওটা দিয়ে যান, পরে টাকা দিয়ে নিয়ে যাবেন। এই তো দেখুন, অনেকেই জিনিস জমা রেখে যায়। আচ্ছা মানু, হারটা খুলে দে মা। এ হার আর ফেরত পাবে না। মানু, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? দেখো না, আজ বাবার সাথে হোটেলে খেতে গিয়েছিলাম, কিছু টাকা কম পড়েছিল বলে হোটেলওয়ালি আমার হারটা জমা রেখেছে। তার কাছে আরো অনেক লোকের অনেক জিনিস জমা আছে। সেই হোটেল কোথায়? ওই যে নদীর পাড়ে সুন্দরী হোটেল। চিন্তা করো না, হার পেয়ে যাবে। হোটেলওয়ালির এত বড় সাহস, নিমু ডাকাতের বউয়ের হার জমা রাখে। এই শোন সবাই, মাত্র কয়েক টাকার জন্য তোদের বৌদির গলার হার জমা রেখেছে এক হোটেলওয়ালি। সর্দার, কার এত বড় সাহস? চলুন, এক্ষুনি চলুন, ওর ধর থেকে মাথা এক্ষুনি আলাদা করে দেব। হ্যাঁ সর্দার, চলুন, ওকে মজা দেখাবো। শোন, তবে একটু পর যাব, লোকজনও থাকবে না। হোটেলওয়ালি নিশ্চয়ই হোটেলে কাজ করবে, তখনই গিয়ে ওর হোটেলের 12টা বাজিয়ে দেব। ও মা, এরা সব কারা? সর্দার, ওই দেখুন হোটেলওয়ালি।
এখনো গলায় হারটা পড়ে আছে। গয়নাটা দাও। দিচ্ছি। ভাঙ, সব ভাঙ, ভেঙে ফেল। নিমু ডাকাতের বউয়ের সাথে দুশ্মনী। আরে রে 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 রে, ডাকাত দল করে না মাফ, ভেঙে চুরে সব করবো সাফ। সর্দার, এখানে বরং একটা হোটেল খুলবো। দিনের বেলায় হোটেল আর রাতের বেলায় ডাকাতি। কি বলো সর্দার? তা ভালোই বলেছিস। হায় হায়, হে তোমরা কি করলে? আমার এতদিনের কষ্ট, আমার ব্যবসা, টাকা সব শেষ হয়ে গেল। মাসি, এই জন্যই বোধহয় বলে বেশি লোভ ভালো না। চিনু, তুই ঠিকই বলেছিস। এই 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 পদা, ওট ওট, ভোর হয়ে এলো যে। আজ থেকে নতুন উদ্যমে কাজে লেগে পড়তে হবে। তাড়াতাড়ি উঠে রসের মিষ্টিগুলোতে নতুন কিনে আনা পাউডারগুলো মিশিয়ে দে দেখি। আর চিনির রস ফুটিয়ে নামাবার সময় নতুন কিনে আনা ফুড কালারগুলোও মিশিয়ে দিবি, বুঝেছিস? মিষ্টি গড়া হয়ে গেলে রসে ডুবিয়ে রং করে আলাদা আলাদাভাবে রেখে দিবি। আর পাউডারের প্যাকেটগুলোতে একবার চোখ বুলিয়ে নে, কোনটার কোন স্বাদ ওই মোড়কের গায়ে লেখা আছে। একটা খদ্দেরও যেন আজ ওই ভোলার দোকানে না যেতে পারে, সেই চেষ্টাই চালাতে হবে, বুঝলি? ওখানকার সব বাধা ধরা খদ্দেরগুলোকে টেনে আনা তোরই কাজ। সকাল থেকেই নতুন মিষ্টি বেচতে শুরু করে দেব, আর তুই মাথার মধ্যে থেকে খদ্দের টেনে আনবি। শিলপাড়া গ্রামের বাসিন্দা বিষ্ণুচরণ ঘোষ জাত ময়রা। গ্রামের প্রবেশপথের রাস্তার মোড়ে সে এক বিরাট বড় মিষ্টির দোকান দিয়েছে। কাচের ভেতর থরে থরে সাজানো নানা রকম মিষ্টির বাহার। তবু সবাই কেন যে তার দোকান ছেড়ে আজকাল ভোলা ময়রার দোকানে মিষ্টি খেতে ভিড় করছে, কিছুতেই তা বিষ্ণুচরণ বুঝতে পারছে না। একদিন সকালে দোকান খুলে বসে বসে উপায় ভাবতে থাকে। কিছুক্ষণ পর ঠাকুরের কাছে ধূপ ধুনো দেখিয়ে বলে, তোমার এই অধম সন্তানের জয় মাতারা মিষ্টান্ন ভাণ্ডারেই যেন সকলে এসে ভিড় করে, তুমি দেখো মা। শোনো শোনো গ্রামবাসীরা, সবাই শোনো, বিষ্ণু ময়রার দোকানে আজ থেকে মাত্র 5 টাকায় নানান স্বাদের রসের মিঠাই পাওয়া যাইবে। বিক্রি বাট্টা শুরু হয়ে গেছে, তোমরা হক করলে সময় মতন চলে আইসো। মিঠাই পছন্দ হইলে বাবু কচুরিয়া জিলিপির ব্যবস্থাও করবেন সামনের হপ্তা থিকা। যারা এতদিন ভোলার দোকানে মিষ্টি কিনে খেত তারা সব আজ বিষ্ণুর দোকানে এসে হাজির হলো। খবর পেয়ে পাড়ার মাতব্বর অঘোর বারুজ্জও তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিষ্ণুর দোকানের দিকে পা বাড়ালেন। কি ব্যাপার বলো তো বিলে? বিষ্টু হঠাৎ মিষ্টির দাম কমিয়ে দিল। কি যে কন কর্তা, কেন আবার? বিক্রি বাট্টা বাড়াবার জন্যই তো দাম কমাইছে। আজকাল তো দেহি মাসি তারায় বইয়া বইয়া যা দাম বাড়াইয়া রাখছিল, তাতে মাইনসের পোষাই তো কেমনে, সেইটা বিষ্টু একদিনে বুঝতেছে। ও হ্যাঁ বিষ্টু, শুনলাম তোমার দোকানে নতুন রকমের মিঠাই রেখেছ। কোথায় দাও দেখি। আমাদের 3 জায়গায় 2টো করে 2 রকমের মিষ্টি দাও, একটু চেখে দেখি। অনেক রকমের মিঠাই এনেছো দেখছি। সব কি শহর থেকে আনিয়েছো না নতুন কারিগর রাখলে? না গো খোদ্দা, শহর থেকে আনিনি, আর নতুন কারিগরও রাখিনি। ওই পদাকেই সব নিজে হাতে ধরে শিখিয়েছি। অঘোর বারুজ্জে মিষ্টি খেয়ে তোফা বলে উঠে পড়ল। সাগরেদ বিলে আর কালু খাসা মিঠাই বলে অঘোরের সাথে দোকান থেকে বেরিয়ে এলো। পথে অঘোরের সাথে সরোজের দেখা হয়ে গেল। সরোজের বাড়িতে আত্মীয় এসেছে, তাদের জন্য মিষ্টি কিনতে যাচ্ছিল। অঘোর বারুজ্জে মাতারা মিষ্টান্ন ভাণ্ডারের প্রশংসা করে বলল, বিষ্টুর দোকানে যা সরোজ, মাত্র 5 টাকায় ভালো ভালো মিঠাই পাবি। বলো কি অঘোরদা, যাই তাহলে ওখান থেকেই নিয়ে আসি। বিষ্টুদা, তোমার দোকানে বলে নতুন নতুন রসের মিষ্টি এসেছে, সব রকমের 4টি করে এক হাঁড়িতে দাও দেখি। ঘরে কুটুম এসেছে, আর আমারেও 4টি দাও দেখি, একটু চেখে দেখি। হ্যাঁ অবশ্যই, কুটুম যখন এসেছে তাহলে তুমি এই স্পেশাল মিষ্টিগুলো নিয়ে যাও। একটু দাঁড়াও, আমি পদাকে এখনই বানিয়ে দিতে বলছি। এই পদা, সরোজের বাড়িতে কুটুম এসেছে, ওকে ভালো দেখে টাটকা রঙিন মিষ্টি বানিয়ে দে। আইসা,
এই তো দিতাসি বাবু, সরোজারে একটু খাড়াইতে কন। সরোজের হাতে মিষ্টির হাড়ি ধরিয়ে দিয়ে এক বড় দাও মারল স্পেশাল মিষ্টি বানিয়ে দেওয়ার বাহানায়। সরোজের টাকার অভাব ছিল না, সে সঙ্গে সঙ্গে টাকা বের করে দিয়ে দিল। যাক, মিঠাইগুলো সত্যিই দারুণ খেতে। নিজে খেয়ে দেখে তারপর কিনলুম। এতে ভালোই হলো, সেরা মিঠাইগুলো নিয়ে যেতে পারলুম। ওদিকে মোড়ের মাথায় ভোলা ময়রা মুখ কালো করে দোকানে বসে আছে। একটা খদ্দেরও আজ ওর দোকানে মিষ্টি খেতে আসেনি। সে মন খারাপ করে নিজের মন্দ কপালকে নিয়ে ভাবতে থাকে। সরোজকে ভোলার দোকানের সামনে দিয়ে বাড়ি যেতে হয়, কিন্তু ভোলাকে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সরোজ অন্য রাস্তা ধরে। বাড়ি ফিরে কুটুমদের দামি দামি মিষ্টি খাইয়ে বেশ প্রশংসা পায় তাদের কাছে। সরোজের শ্বশুরমশাই হরিমোহন বাবু খুশি হয়ে বললেন, জব্বল মিষ্টি খাওয়ালে হে বাপ জীবন। তা কোন দোকানের মিষ্টি বলো দেখি, ফেরার পথে নিয়ে যাব। চিন্তা করেন না বাবা, আমি আপনার আর এক হাড়ি কিনে দেবো ওখানে যাবার সময়। সন্ধেবেলায় সরোজের বাড়ি খালি হয়ে যায়। শ্বশুরমশাইকে মিষ্টি কিনে দিয়ে রিকশায় উঠিয়ে চলে আসে। কিন্তু বাড়িতে আসার পর থেকেই সরোজের মিষ্টি খাবার লোভ বেড়েই যায়। বিষ্টুর দোকান অনেক রাত অবধি খোলা থাকে। সরোজ ফের রং বেরঙের রসগোল্লা কিনতে ছোটে। আর অন্যদিকে অঘরবারুজ্যের মনটাও হাঁকপাক করতে থাকে। সন্ধে হতেই তিনিও বেরিয়ে পড়লেন। কি যে জাদু করলো বিষ্টুর দোকানের মিষ্টি! যাচ্ছি যখন 2-4টে কেন, হাড়ি ভর্তি কিনে নিয়ে আসবো বাড়ির সকলের জন্য। অঘরবারুজ্য এইসব কথাই ভাবতে ভাবতে বিষ্টুর দোকানে পৌঁছে দেখল সরোজও দোকানে রয়েছে। দুজনেই স্পেশাল মিষ্টির অর্ডার দিয়ে গালগপ্প করতে বসলেন। ওদিকে খদ্দের আসছে না দেখে মনের দুঃখে ভোলা দোকান বন্ধ করে চলে যাচ্ছিল। গাছের আড়াল থেকে বিষ্টুর দোকানে ওদের দুজনকে বসে থাকতে দেখে ভোলার মনটা আরও খারাপ হয়ে গেল। ইতিমধ্যে আরও কয়েকজনের ভিড় জমল সেখানে। সবার মুখে বিষ্টু ময়রার মিষ্টির প্রশংসা শুনে ভোলা আর দাঁড়াল না, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির পথে এগিয়ে গেল। শরীরটা তার মোটেও ভালো লাগছে না। সারাদিন কিছু বেচাকেনা হয়নি, খালি হাতে ফিরতে হচ্ছে ভেবে চোখে জল এসে গেল। বাড়িতে অসুস্থ বৃদ্ধা মা, তার রোজ ওষুধের দরকার, কিন্তু আজ হাতে ওষুধ কেনার একটাও টাকা নেই। ভগবান, কেন আমার প্রতি এমন বিরূপ হলেন? যাই, ঘুম আসছে না যখন, হাড়ি খুলে আরও কয়েকখানা মিঠাই খেয়ে নিয়ে গিয়ে। সরোজের স্ত্রী সুবলা দুদিন ধরে লক্ষ্য করছে সরোজ কেমন একটা ঘরের ভেতর চলে গেছে। সংসারের দিকে তার মন নেই। কাজ থেকে ফিরে সবসময় একটা আচ্ছন্ন ঢুলুঢুলু ভাব করে ঘরে বসে ঝিমোয়। ঘরে ঢুকে দেরাজ খুলে রোজকার মতো সংসারের খরচার টাকা পয়সা রাখতে গিয়ে সুবলা দেখল বেশ কিছু টাকা পয়সা উধাও হয়ে গেছে। এ কি, 3 দিন আগেই তো উনি আমার হাতে 1000-5 টাকা দিয়ে আলাদা করে সরিয়ে রাখতে বললেন, ওখান থেকে খরচা করতে মানা করলেন। আর এখন দেখছি ওখানে মাত্র 1500 টাকা পড়ে আছে। হে, এমন কিভাবে সম্ভব? ওনার হাব ভাব মোটেও সুবিধার ঠেকছে না। এতগুলো টাকা থোয়ার পাখনা মেরে উড়ে যেতে পারে নাকো। ওনার ওপর আরো কড়া নজর রাখতে হবে। কোথাও তো বেরোই নিয়ে মাসে, তাহলে টাকাগুলো গেল কোথায়? পরের দিন সকাল থেকে হঠাৎ গ্রামের ঘরে ঘরে কান্নার আওয়াজ। অঘরবারুজ্যের ছেলে রমেন বাড়িতে কবরেজ ডেকে এনেছে। তার বাবার শরীরে নাকি কোনো সার নেই, 2 দিন ধরে আচ্ছন্নের মতো পড়ে আছেন। সারা বাড়িতে ছোট বড় ডাস পিঁপড়ে আর আঁশশোলায় ভরে গেছে দেখছি। আর অঘরের মুখে হাতে সব রস চিটচিট করছে যে, তা পরিষ্কার করে দাওনি কেন? বাবাকে সামলানো যাচ্ছে না কবিরাজ মশাই। সারা বাড়িতে যেখানে সেখানে মিষ্টির হাড়ি ছড়িয়ে রেখেছেন। এত মিষ্টি কোথা থেকে আসছে তাই তো বুঝতে পারছি না। অনেকবার জিজ্ঞেস করেছি, কিছুই বলতে চাইছেন না। মাঝে মাঝে চোখ খুলে ফ্যাল করে তাকিয়ে থাকে, আর ওই জালনায় দাঁড়িয়ে কাকে যেন খোঁজে। আমার মনে হয় ওই মিষ্টিতেই এমন কিছু আছে যা লোভে অঘোর নেশাগ্রস্ত হয়ে পড়েছে। ওকে একটু চোখে চোখে রাখতে হবে।
কোন দোকান থেকে মিষ্টি আসছে, কে বা কালা দিয়ে যাচ্ছে, কখন আসছে, অঘোর নিজে যাচ্ছে কিনা, সব দিকে তোমাদের খেয়াল রাখতে হবে, বুঝলে? হ্যাঁ রে ছোটু, শিলপাড়া গায়ের লোকেদের ব্যাপারটা কি কত! যারা রোজ দুবেলা চা খেতে আমার দোকানে ভিড় জমাতো, তোর দোকান থেকে তেলে ভাজা কিনে খেত, তাদের কাউকে গত 1 সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না। সেইটি খেয়াল করে দেখেছিস? যারা আজকাল চা খেতে আসছে তারা সবাই পথ চরিত লোক, বেশিরভাগই ভিন গায়ের। শিলপাড়ার চায়ের আড্ডা হঠাৎ বন্ধ হয়ে যাবার কারণ কি? ও মা, তুমি এখনো জানো না? অক্কলে আজকাল বিষ্টু ময়রার দোকানে মেটাই খেতে যায়। ওদের বোধহয় চা শপে অরুচি ধরে গেছে। চশমখোর বিষ্টু ময়রা হঠাৎ করেই মিষ্টির দাম কমিয়ে নতুন নতুন মিষ্টি বেচতে শুরু করেছে। মাঝখান থেকে ভোলা ময়রার বিক্রি বাট্টা বন্ধ হয়ে গেছে। বেচারা মনের দুঃখে আর দোকান খুলছে না। গেল সপ্তাহে একদিন সন্ধ্যাবেলায় সরোজদার সাথে দেখা হয়েছিল। সে বলে স্পেশাল মিষ্টিগুলো নাকি দাম বেশি হইলেও একবার খাইলে নাকি বারবার খাইতে মন চায়। বুঝলুম এবার। তবে সরোজদাকে অনেকদিন পড়াতেও বেরোতে দেখিনি। চায়ের দোকানে আসা তো বন্ধই করে দিয়েছে। অগর যেটুকুও পড়ার আড্ডাখানায় দেখছি নে। অসুখ বিসুখ করলো নাকি? আজ একবার দোকানে ঝাঁপ ফেলে ঘরে ফেরার আগে খবর নিয়ে আসবো গে, কি কস? তাই সব দেখেই আসি তেনাদের দুজনকে। খদ্দেররা চলে যাওয়ার পর দোকান বন্ধ করে দুজনেই গ্রামের দিকে হেঁটে গেল। কিছুটা যাওয়ার পর প্রথমেই সরোজের বাড়ি পড়ে। বাড়ির ভেতর থেকে কান্নাকাটি হৈহট্টগোলের শব্দ শুনে রতন আর ছোট্টু তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে গেল। গিয়ে দেখল ধুন্দুমার কাণ্ড লেগে গেছে। সরোজের বউ সুবলা দুয়ারে বসে কাঁদতে কাঁদতে বলছে, হে কি সর্বনেশ হলো গো! আমার স্বামী হাঁড়ি হাঁড়ি মিঠাই গিলছে। রোজ কারি কারি টাকা পয়সা গচ্ছে যাচ্ছে গো। এ কি নেশায় ধরলো গো ওনাকে? সারাক্ষণ মিঠাই আর মিঠাই খাচ্ছে আর ঘুমে ঢলছে। কিন্তু কিন্তু মিঠাইগুলো আসছে কোত্থেকে তো কিছুই বুঝতে পারছি না বাপু। আগে তো তবু বাইরে বেরোতেন, কিন্তু এখন কয়েকদিন ধরে একেবারে ঘরে শোয়া হয়ে পড়ে আছেন। তাহলে মিঠাইগুলো আসছে কোত্থেকে? হোগো তোমায় কি পেঁচো ভূতে পেলো নাকি গো? হে যে ভুতুড়ে ঘটনা গো, ভুতুড়ে ঘটনা, কি হবে? রতনার ছোট্টু সব দেখে শুনে অবাক হয়ে গেল। কয়েকজন পাড়াপড়শি সরোজকে নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে রয়েছে। সবাই সুবলাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। কিছু লোক সরোজকে দেখতে ঘরের ভেতর চলে গেল। কি সাংঘাতিক ব্যাপার! মিঠাই আসছে কোত্থেকে? সরোজদা তো সত্যি অনেক দিন ধরে বাড়িতে বসে আছে। নেশা ধরেছে? তাহলে মিঠাই কে দিয়ে যাচ্ছে? বিষ্টুপদাকে দিয়ে লুকিয়ে চুরিয়ে পাঠাচ্ছে না তো? নাকি সত্যিই ভূতে পেয়েছে? ভুতুড়ে কারবার? তাহলে তো বিষ্টু ওঝাকে ডাকতেই হয়। রতনদা, ব্যাপারখান বেশ গোলমেল ঠেকতেছে আমার মনে হয় এইসব ভুতুড়ে কাণ্ড নয়, অন্য কিছু ব্যাপার আছে। চলো একবার অগর জ্যাঠার বাড়ি যাই, দেখি তিনি কেমন আছেন। হ্যাঁ তাই চল, ডেকে আসি জ্যাঠাকে। শিলপাড়ার বাকিরা এত চুপচাপ কেন বলতো? দেখ কেমন ঝিম মেরে বসে আছে। এদেরও কি ঘরে কিছু অঘটন ঘটেছে? সরোজের বাড়ি থেকে বেরিয়ে দুজনে অঘোর বারুজ্যের বাড়ির দিকে হাঁটা দিল। লোকটার কি হলো বলো তো? কাজকর্মে মন নাই, খালি ঘুমায় আর মিঠাই খায়। দেখলে রতনদা, এদের সবার বাড়িতেই একই ঘটনা ঘটছে। এ কোনো ভুতুড়ে ঘটনা নয়। কিন্তু ও কি, অগরজাটার ঘরে তালা ঝুলছে কেন? দিন দুপুরে কোথায় গেল সবাই মিলে? উমা, তাই তো রে, বেটারা বাড়ি শুদ্ধ কোথায় গেল? এমন তো কখনো দেখি নাই। কেউ না কেউ বাড়িতে থাকতো। কোনো বিপদ আপদ হলো না তো? অঘোর বারুজ্যের বাড়িতে তালা দেখে তারা ফিরে আসছিল। এমন সময় অঘোর বারুজ্যের সাগরেদ বিলের সাথে তাদের দেখা হয়ে গেল। বিলেকে জিজ্ঞেস করতেই
সে একটা খারাপ খবর শুনিয়ে বলল, কর্তা মশাইকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। একেরে জমি মানছে টানাটানি। কয়েকদিন ধরে খালি মেটাই খেতে চাইতো, অন্য কোনো খাবারের রুচি ছিল না। কোত্থেকে লুকিয়ে চুরিয়ে হাড়ি হাড়ি মেটাই পেত কে জানে। সেই মেটাই খেয়ে আফিমের নেশার মতো সারাক্ষণ ঝিমিয়ে থাকতো। এই বয়সে এসব কি সত্যিই হয়? পেটের ব্যাময় ধরলো, আর সাথে জ্বর আর ভেদ বমি। ছেলেমেয়েরা সকালে হাসপাতালে নিয়ে গেল, ডাক্তারবাবুরা সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছে। রতনাথ ছোট্টু বিলেকে সাথে নিয়ে কিছু দরকারি কথা বলার জন্য আবার নিজেদের দোকানে চলে এলো। আমি ভাবছি হাতে নাতে ধরার কথা। আজ রাতেই হাটে হাড়ি ভাঙবো। রাত 10টা বাজলেই লোকজন জড়ো করে তোদের এই দোকানের পিছনে দাঁড়িয়ে থাকিস। আমি শীষ দিতেই ছুটতে চলে আসবি। রতনাথ ছোট্টু লোক জড়ো করতে থাকে। কয়েকজন পথচলিত গ্রামবাসী ও আশেপাশের দোকানদার আর কয়েকজন খদ্দেরকে ডেকে দলভারী করতে থাকে তারা। আগে কর্তারা, দাদারা, ভাইটি, আজ আপনাদের কাছে একটা সাহায্য চাইছি। শিলপাড়া গায়ের ঘরে ঘরে বেপদ। আপনারা নিশ্চয়ই জানেন আজ একটা বিরাট কাণ্ড হবে। রাতের বেলায় 10টা নাগাদ যখন হক করে দোকানের ঝাঁপ ফেলে দেবে, চারদিক অন্ধকার শুনশান হয়ে যাবে, একটিবার এখানে চলে আসবেন। আমরা এই দোকান ঘরের পেছনে ঘাপটি মেরে থাকব। গাছের আড়ালে বেশ কয়েকজন লোক এসে হাজির হলো। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় একটা লোকও নেই, শুধু বিলে একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উল্টো দিকের দোকানের আড়ালে একটা পাকা বাড়ির দিকে। কিছুক্ষণ পর শীষ দেবার আওয়াজ হলো। সবাই একসাথে বাড়িটার দিকে এগিয়ে গেল। বাড়ির ভেতর থেকে চিনির রস জ্বালে মিষ্টি তৈরির গন্ধ সবার নাকে এসে লাগছে। শোন পদা, ওষুধগুলো সব মিশিয়ে দিচ্ছি। আরও কড়া ডোজের ওষুধ এনেছি এবার, বুঝলি? এতে খদ্দেরের লোভ আরও বেড়ে যাবে, আর আমি সবচেয়ে ধনী মিষ্টি বিক্রেতায় পরিণত হব রে। আর তোর মায়নাও আমি বাড়িয়ে দেব, হা হা হা। মিষ্টিগুলো রেডি হলে রোজকের মতন আমার খদ্দেরের বাড়িতে গিয়ে চুপি চুপি হাঁড়িগুলো রেখে আয়। পাড়ার সবাই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, খদ্দেররা শুধু মিঠাই খাওয়ার অপেক্ষা করেই আছে। ওই দেখো মেটাই তৈরি হচ্ছে, গুঁড়ো গুঁড়ো পাউডার ডালছে দেখো চিনি রসের মধ্যে। ওগুলো সব মাদক, নেশার জিনিস। এইবার বুঝলে তো ঘরে থেকে সবাই মেটাই পাচ্ছে কি করে। পদা রোজ গিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসে। ওরে বাবা, এ তো ড্রাগ মেশাচ্ছে দেখছি। দেখো গো তোমরা, বিশু ময়রার পদা রং বেরঙের রসগোল্লার মতো দেখতে রসের মিঠাইগুলোর ভেতরে কিভাবে ইঞ্জেকশন দিয়ে ড্রাগ মেশাচ্ছে। হায় হায় হায়, ওকে তো পুলিশে দেওয়া উচিত। তোরা দাঁড়িয়ে না থেকে আমার নাম করে থানায় খবর দে। আমি এখানেই থাকি। হাড় বজ্জার দুটো পালাবার চেষ্টা করলে রং ধোলাই দিয়ে একেবারে স্বর্গে পাঠিয়ে দেব। ভগবানের মার তো আছেই, আর তার সাথে জনতার মার কাকে বলে এবার বুঝবে বাছাধনরা। ঘরের বাইরে লোকজনের আওয়াজ পেয়ে বিষ্টু আর পদা ভেগে যাবার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে লোকজনেরা লাঠিসোঁটা নিয়ে সারা বাড়ি ঘিরে ফেলেছে। পালাতে যেতেই ওদের ধরে ফেললো সবাই। কয়েক ঘা লাঠির বাড়ি খেতেই ওদের অবস্থা খারাপ হয়ে গেল। আর মেরো না, আর মেরো না আমায়, আমি এবার মরেই যাব। আর এমন খারাপ কাজ আমি কখনো করব না। লোভে পড়ে এমন কাজ করে ফেলেছি। এই আমি নাক মলছি, এই কান মলছি, আমাকে ছেড়ে দাও। যাও যাও, আর মাপ চাইতে হবে না। তোমায় আমরা চিনে গেছি। তোমার এত লোভ, এতগুলো মানুষের ক্ষতি করে এখন ন্যাকামো করছো। যাও মামার বাড়িতে গিয়ে জামাই আদর খেয়ে এসোগে। গায়ে রুলের বাড়ি পড়লে সব 2 নম্বরই ব্যবসা বেরিয়ে যাবে। মিষ্টিতে ড্রাগ মিশিয়ে খদ্দের টেনে মাঝখান থেকে বেচারা গরিব ভোলা ময়রার ব্যবসাটা লাটে তুলে দেওয়া লজ্জা করে না তোমার? স্যার, ওই শয়তান আরও স্বর্গেরটাকে ধরে নিয়ে যান এবার। আসুন বিট্টুবাবু, হাজতবাস করুন গিয়ে। আপনার বেঁচে থাকার আর পথ নেই। যাবজ্জীবনের ব্যবস্থা করে দেব। সারা জীবন জেলের ভাতই খাবেন। আপনার মতন খুনি শয়তানকে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেললেই আমরা বেশি খুশি হতাম। পুলিশ জিপে বিষ্টু আর পদাকে তুলে নিয়ে চলে যায়। সবাই খুব আনন্দ করে যে যার বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে সবাই ভোলা ময়রার বাড়িতে গিয়ে হাজির হয়। চল ভোলা, আজ তোর দোকানটা খোল। এবার থেকে তোর ব্যবসা আবার আগের মতো রমরমিয়ে চলবে। গ্রামবাসীরা লোভে পড়ে ভুল করে ফেলেছিল,
ওই ভুলের মাসুল ওদের দিতে হয়েছে। এখন ওদের সবার চিকিৎসা চলছে। একটু সুস্থ হলেই সবাই আবার তোর তৈরি মিঠাই খেতে ভিড় করবে, দেখবি। সকলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। অঘর বাড়ুজ্জে, সরোজ সকলেই হাসপাতাল থেকে বাড়ি চলে এসেছে। শিলপাড়া গ্রামে আবার আগের মতো শান্তি ফিরে এলো। ভোলা ময়রার দোকানে আবার সবাই ভিড় জমাতে শুরু করলো। ভোলার দুঃখ ঘুচে গেল।